আচ্ছা ঠিক আছে, তো আপনারা ভালো লিখছেন জন্যই ভালো মার্কস পাইছেন। যারা ভালো করছেন তাদেরকে কনগ্রাচুলেশনস। এইবারও ইনশাল্লাহ ভালো করবেন। এবার সাবজেক্টটা একটু অন্যরকম, আগের সাবজেক্টটা একটু বাস্তব ছিল, মানে ওইটা হয়তো অনেক কিছুর সাথে আপনারা রিলেট করতে পারছেন, এটাও পারবেন রিলেট করতে। হ্যাঁ, তো আসলে কোনো কিছুই কঠিন না, বুঝছেন, সব কিছুই সহজ। তাহলে একটু আপনাদেরকে ইম্পর্টেন্ট সময় দিতে হবে। এই আমি তো আছি, আপনাদের প্রবলেম হলে বলবেন। হ্যাঁ, প্রবলেম হওয়ার কথা না। তো দেখেন, এই কোর্সে আমরা কি কি শিখবো সেইটা আগে আমরা দেখে নিই। হ্যাঁ, কোর্সের নাম হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেম। তো এটা একটাই হয়, কন্ট্রোল সিস্টেম 1 2 হয় না, যেমন আপনার এনার্জি কনভার্সন 1 ছিল 2 ছিল, এরকম কিছু না। তো দেখেন এইটাতে আমরা ফার্স্ট আমরা শুরু করব কি, এখানে দেখেন উইক ওয়াইজ আপনাকে আপনার সব কন্টেন্ট কি কি পড়ানো হবে, কবে পড়ানো হবে, সব কিছু দেওয়া আছে। ইভেন এই কোর্সটা শেষ করার পর আপনারা কি কি শিখবেন সেটাও বলে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি যদি ফার্স্টের যে এই 4টা বুলেট লাইন পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেমিস্টার শেষে আপনি কি কি জানতে পারবেন এই কোর্স সম্পর্কে। আর আপনার এই যে এখানে পার উইক দেওয়া আছে, মেবি হচ্ছে আপনার পোর্টালে হয়তো অ্যাড আপনাদেরকে করে দিছে, তাহলে আমি এখন আপনাদেরকে পোর্টালে সব কিছু দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো ফার্স্ট দিন পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে সেকেন্ড ডে পড়বো হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফস, তারপর মেকানিক্যাল মডেলিং পড়বো, তারপর হচ্ছে আপনার পিএলসি নিয়ে আপনারা হচ্ছে যারা আপনারা তো অনেকেই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়ালে জব করেন, তো আপনারা পিএলসির সাথে খুব বেশি পরিচিত। তো এটা কিভাবে কাজ করে না করে এগুলো পড়বো, তো এগুলো জানবো। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন আপনাদের কাছ থেকেও রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স আপনারা শেয়ার করবেন, তা আমারও কিছু জানা হবে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাওয়া হবে। ঠিক আছে, তো আমরা তো আসলে শিখতেই আসছি। হ্যাঁ, আমরা যে শুধু শিখাবো তা তো না। কেউ তো সব কিছু জানে না, আপনাদের কাছে শেখার অনেক কিছু আছে। তো এই পিএলসি নিয়ে পড়বো, তারপরে টাইম রেসপন্স অ্যানালাইসিস, স্ট্যাবিলিটি অ্যানালাইসিস, রুট লোকাস দেখবো, স্টেট স্পেস দেখবো। তো এগুলো আমরা দেখবো, এগুলো খুব কঠিন কিছু না, এগুলো সহজ, বুঝছেন, মানে ইন্টারেস্টিং আছে সাবজেক্টটা। তো আজকে আমরা কি করবো, মেইনলি হচ্ছে ইন্ট্রোডাকশন, আর তার সাথে কিছু কিছু হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার, যেমন হচ্ছে ওপেন লুপ, ক্লোজ লুপ, এগুলো কি, এগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে ব্লক ডায়াগ্রাম, রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে কয়েকটা বই আছে, এই বইগুলো মেইনলি ফলো করব। আপনারা বইও দেখতে পারেন, আবার হচ্ছে যা ক্লাসে যা যা আমরা দেখাবো এগুলো আমরা হচ্ছে দেখবো। তো এই কোর্সটা হচ্ছে আপনাদের ব্যাচে 13-এ আমি নিচ্ছি, কিন্তু আবার 12-এও আছে। 12-এ হচ্ছে আপনাদের এনার্জি কনভার্সন 2, তো আপনারা তো হচ্ছে সাদিক স্যারের কোর্স করছেন, সাদিক স্যার নিচ্ছেন, তারপর ফারহানাস কামাল ভাই নিচ্ছেন। এইটা তো কোশ্চেন একসাথেই হবে, সেম কোশ্চেনের 2টা ব্যাচে পরীক্ষা হবে। সো একসাথেই হবে, যেহেতু এটা কম মানে একসাথেই পড়ানো হবে, এটা প্রবলেম নেই। তো এই জিনিসগুলো জানতে পারবেন। আর গ্রেডিং সিস্টেম তো আপনারা জানেন। এই হচ্ছে আপনাদের কোর্স কন্টেন্ট, এটা নিয়ে গত ক্লাসে ভালোভাবে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আপনারা তো আসেন নাই। আচ্ছা, ওটা ফ্যাক্ট না। তো আমরা স্টার্ট করি। তো ধরেন এই কন্ট্রোল সিস্টেম, এটা কি, কন্ট্রোল সিস্টেমটা কি বলেন? আচ্ছা, আজকে আমি বলি, এক্সামে আপনারা লিখেন। ঠিক আছে, তো দেখেন এই কন্ট্রোল সিস্টেমটা মেইনলি কয়েকটা বেসিক জিনিসের উপর ডিপেন্ড করে। কীরকম কি হচ্ছে এটা, কি মানে আনফোকাস হয়ে যাচ্ছে? আচ্ছা, করলে উপায় নাই, এটা করতেছে কারণ এখানে একটা লাইট, আবার ওই যে আমাদের বাইরে যে ভিউটা আছে ওইখান থেকে আবার রিফ্লেক্ট করে। তারপরে সব ক্লাস কি এখানেই হয়? এটা তো সুন্দর রুম, এটা আপনার ভিউ পাবেন। তো বৃষ্টি হয় না, রোদ হয়, কি হয়, সব কিছু দেখতে পারবেন, যে অনেক রুম থেকে দেখা যায় না। ক্লাসটা সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ওইখান থেকে আপনাদেরকে ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বেটার, এটা আমার সবসময় পছন্দের।
ঠিক আছে, আপনাদের আগে বোধহয় রুমগুলো একটু সুইচ করতে হতো, একবার এই ক্লাসে একবার ওই ক্লাসে। দেখা যায় যে আমি আপনাদের এক ক্লাস থেকে আরেক ক্লাস নিয়ে আরেকটাতে আসতে আমারই 5-7 মিনিট চলে গেছে। তো দেখা যাবে যে আপনাদের ওইরকম হইলে আপনাদেরও সময় চলে যাবে। ওই জন্য এটা আপনাদের সুবিধা করার জন্য ওই রুমগুলো এইভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছে যেন আপনাদেরকে নড়তে না হয়, বুঝছেন? তো ঠিক আছে, ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমটা কি? কন্ট্রোল সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেটা দিয়ে কি করতে পারি, আমরা কোনো একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি বা অটোমেশন করতে পারি। ঠিক আছে, অটোমেটিকভাবে কোনো একটা জিনিসকে চালাইতে পারি। হ্যাঁ, তো ধরেন একটা জিনিসের প্রতি আপনি মনিটরিং করতেছেন সবসময়, এই মনিটরিংটা আপনি না করে আপনি একটা সিস্টেম বিল্ড করে দিলেন যে সিস্টেমটা নিজে নিজে এটাকে কি করবে, নিজে নিজে এটাকে হচ্ছে দেখতে পারবে বা হচ্ছে মনিটরিং করতে পারবে বা নিজে নিজে ডিসিশন দিতে পারবে। ধরেন আপনি একটা কিছু বলে দিলেন, ওইটার উপর বেসিস করে সে নিজে ডিসিশন নিতে পারবে। ধরেন আপনি এখানে এয়ার কন্ডিশন চলতেছে, এগুলো কততে অপারেট করতেছে, ধরেন 25 ডিগ্রিতে অপারেট করতেছে। তো আপনি এখন করলেন কি, এখানে হাতে একটা কি নিয়ে বসলেন, একটা ধরেন কোনো একটা টেম্পারেচার মনিটরিং একটা মিটার নিয়ে বসলেন। বসে আপনি যখন দেখলেন আপনি চাচ্ছেন 25, ধরেন ওইখানে দেখলেন যে 24 হয়ে গেছে, তখন আপনি কী করলেন, হয়তো অফ করে দিলেন এয়ার কন্ডিশনটা, অফ করে দিলেন, কারণ আপনার দরকার হচ্ছে 25 ডিগ্রি, হয়ে গেছে কত 24 ডিগ্রি। তারপর কিছুক্ষণ পর কী করলেন, আবার দেখতেছেন আপনার হাতে মিটার 24 থেকে 25-এ গেছে, তারপর 26-এ গেছে, তখন আপনি কী করবেন, আবার এয়ার কন্ডিশনটা অন করে দিলেন। এমনটা যদি করেন তাহলে কি হবে, তাহলে টেম্পারেচারটা মেনটেইন হবে। কিন্তু এইখানে এয়ার কন্ডিশনে আপনি কি করছেন, আপনি ওকে রিমোট দিয়ে 25-এ সেট করে দিয়েছেন, দিয়ে আপনি আপনার কাজ করে বেড়াচ্ছেন। রুমের টেম্পারেচার 25-এই কী হচ্ছে, মেজার হচ্ছে 25-এই রুমের টেম্পারেচার আছে। কিভাবে আছে, কিভাবে সম্ভব? কারণ এই যে আপনি কাজটা করতেছিলেন, ওই যে টেম্পারেচার সেন্সর নিয়েছিলেন বা টেম্পারেচারটা মিটার নিয়েছিলেন, টেম্পারেচার মিটারটা কী করছে, যখন আপনার 25 থেকে 24-এ গেছে তখন আপনি অফ করে দিয়েছেন, আবার কিছুক্ষণ পর অন করে দিয়েছেন। এই যে আপনি যে প্রসেসটা রান করছেন, এই প্রসেসটা আপনি না করে ওকে আপনি শিখিয়ে দিচ্ছেন, ও করতেছে এইসব জিনিস। কীভাবে করতেছে, অটোমেটিকভাবে করতেছে। ও অটোমেটেড করে দেওয়া হয়েছে, অটোমেটিক ও হচ্ছে এই জিনিসগুলো রিড করতেছে, তারপর নিজে নিজে ডিসিশন নিচ্ছে, নিজে নিজে হচ্ছে ওর কম্প্রেসর বলেন সব কিছু অপারেট করতেছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেম, যে আপনি যেভাবে ওটাকে কন্ট্রোল করেন, এটাকে আপনি এমনভাবে ডিজাইন করলেন যে জিনিসটা আপনাকে করতে হলো না, মেশিন নিজে নিজেই করতেছে। তো এইটা কীভাবে করতেছে আর এটা করতে ওকে কী কী জিনিস খেয়াল রাখতে হচ্ছে, এই সব জিনিস কিভাবে ম্যানেজ হচ্ছে, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল সিস্টেমে দেখব। যেমন এখন আমরা হচ্ছে কিছু থিওরিটিক্যাল জিনিস পড়ব, কিছু ব্লক দেখব, কোনটা দিয়ে কি বোঝায় সেগুলো বলবো, তারপর কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখব। যেমন ফার্স্ট দেখেন, এটা আমি স্লাইডের মতো করে বানাই নেই, কারণ এখানে কিছু আমি ডিসক্রাইব করে দিছি, ডিসক্রিপশন দিছি, যাতে আপনার হচ্ছে এই জিনিসটা হইলে আপনি অনেক কিছু মানে ফার্স্টের যে জিনিসগুলো ইন্ট্রোডাকশনগুলো আপনি জানতে পারেন, বা স্লাইডে এত জিনিস লেখার সুযোগ থাকে না, যার জন্য আমি এটা একটা পিডিএফ বানাই দিছি। ঠিক আছে, তো দেখেন এখানে কি আছে, এখানে বলা আছে কি কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশনে কি দেওয়া আছে। দেখেন ডেফিনেশনে বলা আছে, এ কন্ট্রোল সিস্টেম কনসিস্টস অফ সাবসিস্টেমস এন্ড প্রসেস or plants assembled for the purpose of obtaining a desired performance given a specific input. আমি যদি একটা এক্সাম্পলেই যদি আমি দাঁড়ায় থাকি, ধরেন এই যে এয়ার কন্ডিশন, তাহলেই দেখেন আমি সবগুলো জিনিসকে আমি অ্যান্সার পেয়ে যাব। কি বলা আছে দেখেন, এই কন্ট্রোল সিস্টেম কনসিস্টস অফ সাবসিস্টেমস অ্যান্ড প্রসেসেস, মানে একটা কন্ট্রোল সিস্টেমে একটা সিস্টেম থাকে, সেটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট অ্যাটাচ থাকে। এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি সাবসিস্টেম। মানে একটা সিস্টেম যদি এয়ার কন্ডিশন একটা সিস্টেম হয়, ওর মধ্যে অনেক কটা সাবসিস্টেম আছে, ছোট ছোট সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর সমন্বয়ে একটা হচ্ছে সিস্টেম, যেটাকে আমি বলতে পারি কি এয়ার কন্ডিশন। হ্যাঁ, তো দেখেন অ্যাসেম্বলড ফর দ্য পারপাস অফ অবটেইনিং এ ডিজায়ার্ড পারফরম্যান্স গিভেন এ স্পেসিফাইড ইনপুট। যেমন আমি বলছিলাম, কি বলছিলাম, একটা ইনপুট, গিভেন ইনপুট, কত কি ইনপুট, আপনি 25 ডিগ্রি একটা ইনপুট দিয়ে রাখছেন, কোথায় দিয়ে রাখছেন, আপনার এয়ার কন্ডিশন। সো এখন এয়ার কন্ডিশন কি করতেছে, ডিজায়ার্ড পারফরম্যান্স, মানে ও আপনার যে প্রয়োজনীয় যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারটা এয়ার কন্ডিশন মেইনটেইন করতেছে বা ধরে রাখতে পারতেছে। কিভাবে ধরে রাখতে পারতেছে, ওর মধ্যে কি কি প্রসেস আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখব, যার মাধ্যমে জিনিসটা কন্ট্রোল হচ্ছে। ওকে, এখন আমরা দেখি তো কি বলা আছে, উই বিল্ড কন্ট্রোল সিস্টেম ফর 4 প্রাইমারি রিজনস। মানে কন্ট্রোল সিস্টেমে মেইনলি 4টা প্রাইমারি রিজনে আমরা কন্ট্রোল সিস্টেমটা ইউজ করি। তার মধ্যে কি কি আছে দেখেন,
এর মধ্যে তিনটা দেখেন কি কি বলা আছে, পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, রিমোট কন্ট্রোল, আর হচ্ছে কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম। আমাকে কন্ট্রোল সিস্টেম শুধু জেনারেট করলে বা একটা সিস্টেম বিল্ড আপ করলেই হবে না, আমাকে তিনটা জিনিস বা চারটা জিনিস মেইনলি এনশিওর করতে হবে। তার মধ্যে মেইন তিনটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, রিমোট কন্ট্রোল, আর কি কনভেনিয়েন্স ইনপুট। তার মানে আমাকে হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, রিমোট কন্ট্রোল, আর হচ্ছে বলতেছি কনভেনিয়েন্স অফ ইনপুট। এই তিনটা জিনিসে কি বোঝাচ্ছে এখন দেখেন। ফার্স্ট অফ অল প্রথমটা যদি আমি কথা বলি, কি বলা আছে, পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। এখানে দেখেন পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, রিমোট কন্ট্রোল, কনভেনিয়েন্স অফ ইনপুট, এগুলোর ডিসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, তো আমি যদি পাওয়ার অ্যাম্প্লিফিকেশন নিয়ে কথা বলি, ধরেন কোথায় কোথায় পাওয়ার অ্যাম্প্লিফিকেশনটা প্রয়োজন হতে পারে। এখানে যদি আমি একটা ধরেন মিলিটারি ইকুইপমেন্টের দিকে যাই, মানে ডিফেন্স ইকুইপমেন্টে যাই, হ্যাঁ, ডিফেন্স ইকুইপমেন্টটা অনেক ইন্টারেস্টিং, আমারও অনেক ইন্টারেস্ট এগুলো সম্পর্কে। তো আমি একটা এক্সাম্পল এটা দিয়েই দিতে চাচ্ছি, যদিও এই এক্সাম্পলটা ওখানে ইনক্লুড করা আছে। ধরেন আমরা তো সবাই পরিচিত, মানে র্যাডারের সাথে পরিচিত, ওর মেকানিজম না জানলেও জিনিসটা কি সেটা তো জানি বা দেখছি বিভিন্ন পারপাসে। ধরেন একটা মিলিটারি ইকুইপমেন্টের র্যাডার, এটা একটা র্যাডার, তো এখানে একটা র্যাডার আছে। র্যাডারটা কি করে, এই র্যাডারটা কি করে বলেন, সব সময় রোটেট করে, স্ক্যান করে। মানে কি স্ক্যান করে, যদি হচ্ছে সাব সিস্টেম হয়, সারফেস টু এয়ার মিসাইল এরকম যদি কিছু হয়, তখন কি সারফেস থেকে সে হচ্ছে আকাশকে স্ক্যান করে, কোথায় কোন আমার হচ্ছে এয়ারক্রাফট আছে, কি আছে, কোনো ক্রুইজ মিসাইল বলে বা হচ্ছে হাইপারসনিক বলে, কিছু বলে, সব কিছু সে কি করে, এগুলো খুঁজে গোটা আকাশটা সে হচ্ছে স্ক্যান করে। শুধু ডিফেন্স না, আমরা যদি আমাদের যে এয়ার কন্ট্রোল টাওয়ারের কথা বলি, বা এয়ারপোর্টে যে এয়ার কন্ট্রোল করা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল করা হয়, এগুলো কি করে, ওই এয়ারের ট্রাফিকগুলোকে মনিটরিং করে। সো এখানে দেখেন যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে এটা একটা কন্টিনিউয়াস স্পিডে ঘটে। ধরেন এটা এরকম হতে পারে যে 30 না হোক, ধরেন আপনাদের হতে পারে 20 আরপিএম এর সাথে তো আমরা অনেক পরিচিত, ঠিক আছে। রেভলিউশন পার মিনিট ধরেন মিনিটে 20 বার করে ধরে, এটা কোনটা, এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল করে, মানে যেটা ধরেন আমাদের সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে আছে এটা। আর যদি আপনি মিলিটারি ইকুইপমেন্ট গুলো দেখেন, এগুলো কিন্তু স্পিডটা একটু বেশি থাকে, ঠিক আছে। ধরেন এটা আমার এয়ার ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক মানে সি। আচ্ছা, এয়ার ট্রাফিক কন্ট্রোলে কি হয়, অবশ্যই বুঝতে আছে। তো এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটা মানে ফিক্সড একটা স্পিডে করে, সেই স্পিডটা খুব কম, কারণ 20 আরপিএম এ করে। কিন্তু যদি মিলিটারিটা হয়, মিলিটারিটা কি করে, মিলিটারিটা আচ্ছা বললেন আপনি 40, বললাম 40 আরপিএম, নরমালি 40 আরপিএম এ করে। হ্যাঁ, সে যদি কোনো কারণে ধরেন এখানে হঠাৎ করে এই মিলিটারি রাডার তিনটা থ্রেড, T1 দিয়ে আমি থ্রেড আমি বলছি যে থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, তিনটা হচ্ছে থ্রেড ডিটেক্ট করে। যে ও কোনোভাবে হঠাৎ করে ডিটেক্ট করলো কি, আমার থ্রেড আছে তিনটা, মানে তিনটা হচ্ছে এয়ারক্রাফট বলেন বা হচ্ছে কোনো কিছু অপোনেন্ট কোনো হঠাৎ করে ডিটেক্ট করলো, সেই কিন্তু কি করবে, সে তো স্ক্যান করে। রাডার কিভাবে কাজ করে, রাডারের মধ্যে কন্ট্রোল সিস্টেম আছে। রাডার কাজ করে কিন্তু এভাবে যে ও একটা ওয়েভ ছড়ায় দেয়, ওই ওয়েভটা যখন ছড়ায় দেয় আবার কি হয়, যদি কোনো অবজেক্ট থাকে, হ্যাঁ, তাহলে ওইটাতে বাধা পেয়ে ফিরে আসে, ওইটা আবার কি করে, ওইটা আবার রিসিভ করে। রিসিভ করে কি করে, ওইটা ডিসটেন্স মেজার করে, আমি যে ওয়েভটা দিলাম আসলো, হ্যাঁ, এই যে ট্রান্সমিশন আর রিসিভ, এই ট্রান্সমিটার রিসিভের মধ্যে ও ক্যালকুলেট করে ডিসটেন্সটা মেজার করে, ঠিক আছে। তো ও একবার যখন এটাকে ডিটেক্ট করলো, তাহলে ওকে কি আরেকবার ওয়েভ দিয়ে আরেকবার ওয়েভ রিসিভ করতে হবে না, তখন কি, তখন দেখে যে ডিসটেন্সটা কত আস্তে আস্তে কাছে আসতেছে, তার মানে কি আস্তে আস্তে আমার ডিসটেন্সটা কমতেছে, আর তার মানে হচ্ছে ওয়েভটা যে ট্রান্সমিট করতেছে, রিসিভিং টাইমটা কমে আসতেছে, ঠিক আছে। এইভাবে তো ডিটেক্ট করে। তখন এই করে কি, কারণ 40 আরপিএম এ ঘুরে না, ও থ্রেড ডিটেক্ট করার সাথে সাথে কি হবে, দেখা যাবে এটা 80 আরপিএম হয়ে গেছে, ঠিক আছে। তখন করবে কি, যখন থ্রেড যখন দেখলো, তখন তো ওকে আরো
মানে কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে, আরো টাইম কম ডিলেটে মনিটরিং করতে হবে, তখন এরা হচ্ছে স্পিড বাড়ায় দেয়, যে আরো জোরে রোটেট করতেছে, কন্টিনিউয়াসলি ওর হচ্ছে ইয়ার ডিসটেন্সটা মেজার করতেছে, ওর হচ্ছে ট্রাভেলিং যে ট্রাভেলিং পাথটা হচ্ছে দেখতেছে, এই মনিটরিং করতেছে। সো দেখেন এইখানে কি হইল, একটা তো মেইন আমি জানি একটা মোটর দিয়েই আসলে রাডারটা ঘুরানো হচ্ছিল, রোটেট করানো হচ্ছিল একটা মোটর দিয়ে। কত আরপিএম মোটর দিয়ে রোটেট করা হচ্ছিল? 40 আরপিএম। আর আমরা জানি যে দেখেন আমাদের যেগুলো হচ্ছে মেকানিক্যাল পার্টস, এগুলো আপনার নষ্ট হয় বলতে কি মেকানিক্যাল ঘুরতে ঘুরতে আপনার বিয়ারিং বলেন ইয়া বলেন, এগুলো কি, এগুলো যে ফ্রিকশনের কারণে বা যেভাবে হোক এগুলো আস্তে আস্তে এগুলো ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়, এগুলো ব্যাপার থাকে। তো যেগুলো হচ্ছে মুভিং আইটেম বা রোটেশন যেগুলো করে, এগুলো যত জোরে আপনি ঘুরাবেন তত বেশি আপনার ক্ষয় হবে বা এগুলো হচ্ছে ফ্রিকশন বেশি হবে, এটা স্বাভাবিক। তো দেখেন ওই জন্য হচ্ছে ইন জেনারেল সেন্সে এগুলোকে আস্তে ঘুরানো হয়, কারণ আমার তো ওভাবে প্রয়োজন নেই। কিন্তু যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি কি করব, তখন আমি জোরে ঘুরাবো। তো এই যে আমার এখন প্রয়োজন, এখন জোরে ঘুরাইতে হবে, এটা কে ডিসাইড করছে? এখানে একটা সিস্টেম জেনারেট করা আছে বা বিল্ড করা আছে যেটা এটাকে জোরে ঘুরাইছে। আর কথা হচ্ছে কন্ট্রোল সিস্টেমকে ধরেন একটা সার্কিট, ও কিভাবে ওকে জোরে ঘুরাবে? ও তো জোরে ঘুরানোর ক্ষমতা নেই। ও কি করছে, এই যে ফার্স্ট যে পয়েন্টটা ছিল পাওয়ার অ্যাম্পলিফিকেশন, সে কি করছে, সে যে পাওয়ারটা আপনার এই মোটরে ডেলিভার হচ্ছিল সে পাওয়ারটাকে বাড়াই দিয়েছে, ঠিক আছে, বাড়াই দিয়েছে। ওর ওই কন্ট্রোল করার সিস্টেম আছে, বা হয়তো একটা ট্রান্সফর্মার আছে যেটা দিয়ে ওকে কন্ট্রোল করা হচ্ছিল। ট্রান্সফর্মারকে কি করছে, ট্রান্সফর্মারকে বলছে যে তুমি এখন ওই ট্রান্সফর্মার ট্যাপ চেঞ্জার্স করছেন, ট্যাপ চেঞ্জার্স মানে হচ্ছে ভোল্টেজ লেভেল আপ ডাউন করা যায়, হয়তো ওইটা থেকে আপনার ক্যাপাসিটি আছে ট্যাপ চেঞ্জিং এর। ও ট্রান্সফর্মারকে বললো যে তুমি ইয়া করো, ট্যাপ চেঞ্জ করে ভোল্টেজটা 50 থেকে 100 করে দাও, 100 করে দিচ্ছে, সে 50 থেকে 100 করে দিছে। তাতে কি হয়েছে, তাতে করে এই মোটর হচ্ছে রোটেশন বাড়াই দিচ্ছে মোটরে। এটা কিন্তু ও কন্ট্রোল সিস্টেম কিন্তু মোটরকে কোনোভাবে কিন্তু ইফেক্ট করতে পারেনি। সে কি করছে, সে মোটরের পাওয়ারটা বাড়াই দিচ্ছে, পাওয়ার বাড়াই দিয়ে কমাই দিয়ে এই কাজটা করছে, ঠিক আছে। এইটা একটা পয়েন্ট, পাওয়ার অ্যাম্পলিফিকেশন। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, আরেকটা কি, কনভেনিয়েন্স অফ ইনপুট ফ্রম, ওকে। রিমোট কন্ট্রোলে যাই, রিমোট কন্ট্রোল তো আমরা সবাই বুঝি। এখান থেকে আগে হয়তো বা যে আমাদের যে উইন্ডো টাইপ এসিগুলো ছিল, ওগুলোতে নব ছিল, নব ঘুরাই ঘুরাই আমাদেরকে টেম্পারেচার বলেন বা পাওয়ার বলেন বিভিন্ন স্টেজে সেট করে দেওয়া যায়। তারপর আমাদের ফ্যানের রেগুলেটরটা আমাদের বাসা বাড়িতে এখনো আছে, করা যায়। এখন অনেক ফ্যানে আপনার রিমোটও আছে, রিমোট দিয়ে আপনার চেঞ্জ করা যায়, বা এয়ার কন্ডিশনারের ফ্যানের স্পিড করে, হ্যাঁ, লাইটও জ্বালানো যায়, তাই না? ফোন দিয়েও করা যায়, ওয়াইফাই দিয়েও কানেক্ট করা যায় আপনার বাসার। এখন এখানে বসে আপনার বাসার ফ্যান লাইটও আপনি অন অফ করতে পারবেন। এটা খুব ইজি একটা প্রসেস, এটা কোনো ব্যাপার না। ওয়াইফাই কানেক্টেড থাকলে আপনি এখান থেকে সফটওয়্যার দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারেন। তো দেখেন এই রিমোটের আবার দুইটা ধরন আছে। কীরকম দেখেন, এই যে 40 থেকে যে এটা 80-তে আসছে, এটা কীভাবে আসছে? এটা থ্রেড পাইছে আসছে। এখন যদি থ্রেড যদি আবার ধরেন এগুলো হচ্ছে বিমানগুলো এদিকে আসতেছে ওর দিকে, বা হচ্ছে ও যে পরে যে এরিয়াটাতে ও সিকিউর করে রাখছে, বা যে এরিয়াটাতে ও মানে কি বলবো বিমান মধ্যে আপনার আসতেছে। তো এরা কোনো কারণে ভাবলো না আমরা ভুল ডিরেকশনে গেছি, বা আমরা এদিকে যাওয়াটা ঠিক হবে না, এই তখন করলো কি এইদিকে চলে গেল, ঠিক আছে। চলে যেয়ে কি হলো, এই যে পরিমাণ এরিয়ার নিরাপত্তা দিচ্ছিল তার বাইরে চলে গেছে। যখন চলে গেল, তারপরে এই যখন বুঝতে পারলো যে থ্রেড আর নাই, তখন কি করবে? তখন আবারও পূর্বের অবস্থায় ফিরে আসে, ঠিক আছে। তো ওর মধ্যে এই ক্ষমতাটা আছে যে বোঝার যে থ্রেড আসতেছে, থ্রেড চলে গেছে। আর এই জিনিসটা আপনি কিন্তু শিখাই দিয়েছেন যে থ্রেড আসলে কি করতে হবে তোমাকে, আর থ্রেড চলে গেলে তোমাকে কি করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা করলো। আপনি যদি ওখানে হয়তো সারাদিন বসে থাকতেন, তখন আপনি করতেন কি, যখন দেখতেন থ্রেড আসছে আপনি নিজে হয়তো বা নব ঘুরায় বা কোনোভাবে এটা বাড়াই দিতেন, কিন্তু এটা আপনাকে করতে হবে না, ও নিজেই করলো। হ্যাঁ, তো এইটা দেখেন জিনিসটা আপনারা মাথায় রাখার চেষ্টা করেন, এই কিন্তু বুঝতে পারছে, যার জন্য আবার আগের অবস্থায় ফিরে আসে। ঠিক সেই রকম ধরেন আপনার কন্ট্রোল সিস্টেমে আপনার যদি একটা যেমন বলতেছিলাম, বা আপনি এখানে বসে বাসার একটা আপনি লাইট অফ করতে পারেন। ধরেন এই যে
এই রিমোটটা দিয়ে আমরা হচ্ছে এই টেলিভিশনে স্লাইড কন্ট্রোল করতেছি। তো ধরেন আমি এইটা যদি আমি এখানে আমি চাপ দিচ্ছি, যে এখানে আমি প্রেস করতেছি, দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে এটা চেঞ্জ হচ্ছে। তো এইটা যদি আমি ধরেন গেটের বাইরে নিয়ে যাই চাপ দিই, চেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে। যদি এটা হয়তো বা ব্লুটুথ কানেক্টেড হইলে হইতেও পারে, আর যদি ইনফ্রারেড কানেক্টেড হয় তাহলে তো হবে না, এটা মোটামুটি জানি। সাপোজ ধরলাম এটা আমি ব্লুটুথ কানেক্টেড, তো বাইরে যে আমি চাপ দিলাম, চাপ দিয়ে এখন আমি কি জানি যে এটা চেঞ্জ হয়েছে কি না? চাপ দিছি, এ কিন্তু মানে যে ফিডব্যাক মানে এর যে সিগন্যালটা পাঠানোর সিগন্যালটা পাঠাইছে, কিন্তু সিগন্যালটা কাজ হয়েছে কি না বা জায়গা মতো গেছে কি না এটা কিন্তু আমি জানি না। তো দেখেন দুইটা কিন্তু দুই রকম। এইটাতে ওই যে কাজ হয়েছে কিনা ওইটা জানানোর অপশন নাই, আর এইটাতে অপশনটা আছে। হ্যাঁ, তো এই রিমোট কন্ট্রোলটাকে আমি বলতে পারি কীরকম জানেন? ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের একটা জিনিস। কীরকম? আমার এখানে ডিভাইস আছে, তো এটা আমার হচ্ছে কন্ট্রোল সিস্টেম। তো এই সিস্টেম থেকে আমি একটা সিগন্যাল এখানে পাঠাইলাম। হ্যাঁ, সিগন্যালটা এখন গেল কিনা বা কাজ করলো কিনা এটা আমি জানি না। এটাকে বলবো কি আমি ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, আর এই সিস্টেমটা একটা জিনিস কি জানেন, ধরে যদি এটা যদি ওপেন লুপ হইতো তখন হয়তো কি জানেন, তখন 40 থেকে যে আপনার 80 তে গেছিল না, 80 যে আর গেছিল 40 থেকে, এটা যদি ওপেন লুপ হইতো তাহলে ও আর 40-এ ফেরত আসতে পারত না। ঠিক আছে, ও 80-তেই থেকে যেত। কারণ এটা কি, এটা ওপেন লুপ। কারণ ওপেন লুপ বলতে কি, এটা কোনো ফিডব্যাক নেই। ফিডব্যাকটা কি? ফিডব্যাক মানে ওর এই জিনিসটা ওর দেখার কোনো শক্তি নাই যে আমি যে সিগন্যালটা দিলাম সেটা এখন কি ওইটা কি ইফেক্ট হইলো কি না, বা এখনো কি ওইটা প্রয়োজন আছে কিনা, এই জিনিসটা ওর জানার স্কোপ নাই। ওই যার জন্য এটা হচ্ছে ওপেন লুপ। যদি ক্লোজ লুপ হইতো তাহলে ওর আর একটা পাথ থাকতো, যে পাথটা দিয়ে ও বুঝতে পারতো যে আমার কাজটা হয়েছে কিনা বা এখনো প্রয়োজন কি না। সেটা আমি এখনো ডিসক্রাইব করে দিচ্ছি। আমরা একটা এক্সাম্পলই থাকবো, তাহলে হবে কি জিনিসগুলো আমাকে বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে আমাদের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও দেওয়া আছে, যেমন রিমোট কন্ট্রোলের কথা বলছি। তারপর কনভেনিয়েন্স অফ ইনপুট কন্ট্রোল সিস্টেম ক্যান অলসো বি ইউজড টু প্রোভাইড কনভেনিয়েন্স বাই চেঞ্জিং দ্য ফর্ম অফ ইনপুট। ফর এক্সাম্পল, ইন এ টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম দ্য ইনপুট ইজ এ পজিশন or a thermostat or the output is heat. Okay, দেখেন কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম মানে কি, মানে আপনি যে ইনপুটটা দিবেন, ধরেন আপনি যে এয়ার কন্ডিশনের কথা চিন্তা করেন, আপনি হচ্ছে 25 ডিগ্রি দিলেন। 25 ডিগ্রি কী দিচ্ছেন? রিমোট দিয়ে ওকে বলছেন যে 25 ডিগ্রি হবে। তো ওকে তো বুঝতে হবে যে 25 ডিগ্রি মানে কি। এটা কি মেশিন বোঝে? যেমন কম্প্রেসর তো বোঝে না। তো ও করে কি, কম্প্রেসরকে এমনভাবে রান করে যেন 25 ডিগ্রি মেনটেন হয়। তো এই যে আপনি ওকে টেম্পারেচারের হচ্ছে আপনি ইনপুট দিলেন, ও কম্প্রেসরকে কি ইনপুট দিছে? কম্প্রেসরকে অবশ্যই হচ্ছে আপনার ইলেকট্রিসিটি দিয়ে কোনো কিছু দিয়ে ও হচ্ছে করছে, ম্যানুভার করছে, করে আপনার হচ্ছে ডিজায়ার্ড আউটপুটটা সে দিছে। তো এইখানে কি হয়েছে, এই যে ডিজায়ার্ড আউটপুটটা পাওয়ার জন্য কয়েকটা ফর্ম কিন্তু চেঞ্জ হয়েছে। ধরেন আপনি যেটা সিগন্যাল আপনার রিমোট দিয়ে দিচ্ছেন, এটা একটা ইনফ্রারেড সিগন্যাল দিচ্ছেন, ও টেম্পারেচারটা যেটা হচ্ছে টেম্পারেচারটা যেটা সেট করছেন ওইটাও মনিটর করে বা ওইটা ক্যালকুলেশন করে কতটুকু ভোল্টেজ দিতে হবে না হবে সেটা কম্প্রেসরকে ডেলিভার করছে। এই যে কয়েকটা কনভার্সন প্রসেস, বুঝছেন, এই কনভার্সনগুলো কন্ট্রোল সিস্টেমে হয়ে থাকে। ঠিক আছে, তো এই কনভার্সনের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনার ডিজায়ার্ড সিগন্যাল পাবেন না, মানে ডিজায়ার্ড আউটপুট পাবেন না। সো দেখেন এখানে ওই জন্য একটা পয়েন্ট বলা হয়েছে কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম। তারপর দেখেন এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। অ্যাডভান্টেজের মধ্যে কী আছে দেখেন, ফাস্ট অ্যান্ড এরর ফ্রি অ্যাকুরেসি, তারপর হচ্ছে অ্যাডাপ্টেবল অ্যান্ড এফিশিয়েন্ট, সিকিউরিটি, অপটিমাল রিসোর্স ইউটিলাইজেশন। এগুলো আপনারা পড়লেও বুঝতে পারবেন, তাও আমি একটা ওভারভিউ করে দিই। আচ্ছা, এনার্জি কনভার্সন আপনার টুথের কারো রেজাল্ট নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে
যোগাযোগ করে এখন লাভ হবে কিনা জানি না, বাট করতে পারেন আর কি। থাকার কথা না তো? ঠিক আছে। আর রাজুক কমার্শিয়াল ল্যাব তো আমার ছিল না, ইলেকট্রনিক ছিল, ইলেকট্রনিক 2 ছিল। আচ্ছা, এখন অ্যাডভান্টেজের মধ্যে কি কি আছে? ফাস্ট অ্যান্ড এরর ফ্রি। আপনাদের কোথাও ইয়ে ছিল ইলেকট্রনিক কোঅর্ডিনেট ছিল, কোঅর্ডিনেট আছে ইলেকট্রনিক। তো দেখেন আপনি অ্যাডভান্টেজ গুলো দেখেন। ফার্স্ট অ্যাডভান্টেজ কি আছে? ফাস্ট অ্যান্ড এরর ফ্রি। তার মানে কি, আপনাদের যেমন বলতেছিলাম যে ধরেন ওই এয়ার কন্ডিশনের বসে বসে যদি টেম্পারেচার মেনটেন করতে যান, তো দেখা যাবে যে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর ঝিমায় যেতে পারেন, ঘুমায়ও পড়তে পারেন। তো এয়ার কন্ডিশন চলতে চলতে দেখা যাবে যে 25 ডিগ্রি সেট করছেন, ও হচ্ছে 20 ডিগ্রি 21 ডিগ্রিতে এসে ঠেকছে, আপনি তো মনে নেই, ভুলে গেছেন বা কিছু। তাই এটা কি আপনার মধ্যে একটা এরর আছে, তাই না? তো কন্ট্রোল সিস্টেম আপনি যদি হচ্ছে নর্মালি এটা বিল্ড করে দেন, ন্যাচারালি বিল্ড করে দেন, তাহলে কি হবে? তাহলে জিনিসটার এই প্রবলেমটা যেটার কথা বললাম এটা আর হবে না। ও নিজে নিজেই মনিটর করবে, নিজে নিজেই সব কিছু বিল্ড আপ করবে, জেনারেট করবে, করে আপনাকে একটা ডিজায়ার্ড আউটপুট দেবে। তাহলে কি হলো? আপনার জিনিসটা ইরর ফ্রি হয়ে গেল, তাই না? দেখেন এটা একটা। তারপর কি আছে? অ্যাকুরেসি। তাহলে সেম ওইটাই অ্যাকুরেসি। আপনি যখন বললাম তো যে যখন আপনি মেজার করবেন বসে বসে, মেজার করতে করতে দেখা যাইতে পারে যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে ইংগেজ হয়ে আপনার হয়তো বা মনে নাই বা কিছু নাই, যা বা এমন হতে পারে যে পজিশনে আপনি বসে আছেন সেইখানে আপনার ডিজায়ার্ড টেম্পারেচারটা শো করতেছে না। এইসব জিনিস কোথায়? এইসব জিনিস হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেমে হয় না, মানে কন্ট্রোল সিস্টেম এগুলোকে স্কিপ করতে পারে, করে আপনি একদম ডিজায়ার্ড আউটপুটটা দেয়। এটা গেল। তারপর কি আছে দেখেন? অ্যাডাপ্টেবল অ্যান্ড ইফিশিয়েন্ট। ইফিশিয়েন্ট বলতে কি, যে এটা ওটা কস্ট ইফিশিয়েন্টও কিন্তু, যে আপনি হয়তো যে সময়টা আপনি কন্ট্রোল করতেন সেই সময় কি, সেই সময় আপনি অন্য কিছু কাজ করতে পারতেছেন, আপনার সিস্টেম আপনার মতো ওর মতো করে চলতেছে। তারপর দেখেন রিয়েল টাইম মনিটরিং সিস্টেম। রিয়েল টাইম মনিটরিং সিস্টেম মানে কি? মানে ওই যে সাথে সাথে, মানে ও এরকম না যে ডিলে করে মনিটর করে বা ডিলে করে কোনো ডিসিশন নেয়, সো ইনস্ট্যান্ট ডিসিশন নেয়। যেমন আপনি রাডারেও দেখছেন, এগুলো আমি তো হচ্ছে আস্তে আস্তে আপনাকে দেখাইছি, এগুলো কি ওই ধরেন আপনার হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, এগুলোকে আস্তে আস্তে আসে, এগুলোকে ধীরে আসে, তাহলে বোঝেন কত তাড়াতাড়ি ও ডিসিশনটা নেয়। হ্যাঁ, যেগুলো যে স্যাম সিস্টেম ধরেন সারফেস টু এয়ার মিসাইল, ও করে একটা ধরেন এদিক থেকে একটা মিসাইল আসতেছে, এখান থেকে একটা আসতেছে, এইখানে একটা রাডার সিস্টেম আছে যেটা মনিটরিং করতেছে এই এরিয়াটাকে। হ্যাঁ, এইখানে হচ্ছে রাডারের হচ্ছে এখানে আবার মিসাইল সিস্টেম আছে, এইটাকে ডিটেক্ট করে এখান থেকে মিসাইল ফায়ার করতেছে, এখান থেকে ফায়ার করতেছে, এই আবার এই মিসাইলকে ফায়ার করতেছে। তাহলে বুঝেন কত ফাস্ট ডিসিশন নিচ্ছে। এগুলো কি মানুষের পক্ষে নেওয়া সম্ভব? যে মানুষকে এবার মেজার করবে যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এত স্পিডে আসতেছে, তার মানে আমি যদি এখন এত ডিগ্রি অ্যাঙ্গেল করে এত স্পিডে যদি আমি ফায়ার করি তাহলে যে ওকে লাগবে। এই জিনিসগুলো ক্যালকুলেট করতে ওই স্কেল দিয়ে আপনার স্কেল চাঁদা দিয়ে অ্যাঙ্গেল আঁকাইতে আঁকাইতে সব কিছু শেষ। হ্যাঁ, তো দেখেন কত আপনার হচ্ছে ফাস্ট প্রসেসটা, কত দ্রুত ওরা ডিসিশন নেয়। এটা কন্ট্রোল সিস্টেমের জন্য হয়েছে কি, এই যে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম। মানে রিয়েল টাইম মানে কি, মানে হচ্ছে লাইভ, সরাসরি এটা মনিটরিং করে। তারপর ইন্টিগ্রেটেড উইথ আদার কমপ্লেক্স সিস্টেম। ইন্টিগ্রেটেড উইথ আদার কমপ্লেক্স সিস্টেম মানে এটা কি কমপ্লেক্স সিস্টেম? এটা তো দেখাচ্ছে রাডার মিসাইল মারতেছে, ফায়ার করতেছে, এই যে কত কিছু মনিটরিং করতেছে। আমরা হয়তো বা এটার যদি ডিসক্রিপশন পড়ি বা এটা যদি টোটাল ম্যানুয়ালটা পড়ি, তাহলে আমরা এটা অবাক হয়ে যাবো যে কত কিছু আসলে মেনটেন করে। উইন্ডের পাওয়ার, উইন্ড স্পিড, তারপর টেম্পারেচার, সব কিছুই মেজার করতে হয়। হ্যাঁ, উইন্ডের তো আকাশের মধ্যে তো উইন্ডের অনেক ব্যাপার আছে। তারপর মিসাইল কীভাবে যায়, থ্রাস্ট ভেক্টর, যে আপনার প্রসিডিউর, তারপর আপনার উইন্ড ফোর্স, অনেক কিছু মেনটেন করতে হয়, যে অনেক কমপ্লেক্স সিস্টেম। এই কন্ট্রোল সিস্টেম এসে সহজ হয়ে গেছে। তো ডিসঅ্যাডভান্টেজ থেকে ডিসঅ্যাডভান্টেজ আছে মেইনটেনেন্স। পৃথিবীতে কোনো কিছুই হচ্ছে পারফেক্ট না, এরও কিছু আপনার
প্রবলেম আছে। তার মধ্যে কি প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেইনটেনেন্স, এগুলো অবশ্যই আপনার মেনটেন করতে হবে। এই এয়ার কন্ডিশনের আপনার সব কিছু কন্ট্রোল সিস্টেম ঠিক মতো চলতেছে কি না, বা ওই টেম্পারেচার সেন্সরের মধ্যে যদি ময়লা জমে যায় ও ঠিক মতো আপনার টেম্পারেচার সেন্স করতে পারবে না, বা ওর হচ্ছে পারফরমেন্স ঠিক আছে কি না, এইসব জিনিস আপনাকে চেক করতে হবে। সো আপনার বাসায় যদি আপনি যত বেশি ইকুইপমেন্ট ইউজ করবেন আপনার মেনটেনেন্স কস্ট তত বাড়বে। আপনি একটা যদি ফ্রিজের জায়গায় 2টা ফ্রিজ যদি আপনি ইউজ করেন তখন কী হবে, বিলও বেশি দিতে হবে, একটা জায়গায় 2টা ফ্রিজ আপনার মেনটেন করতে হবে, কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এয়ার কন্ডিশনের ক্ষেত্রে তো আরও বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো, ইভাপোরেটর পরিষ্কার করো, কন্ডেন্সার পরিষ্কার করো, ফিল্টার পরিষ্কার করতে হয়, জিনিসগুলো করতে হবে। না হলে কী হবে, না হলে এগুলো পারফরমেন্স ড্রপ করবে। দেখা যাবে ইলেকট্রিসিটি বেশি কনজিউম করতেছে কিন্তু আপনাকে ওইভাবে পারফরমেন্স দিচ্ছে না। আর যদি আপনার কন্ট্রোল সিস্টেমের মধ্যে গন্ডগোল হয় তাহলে তো প্রবলেম। আপনি 25 ডিগ্রি সেট করবেন, ও 25 ডিগ্রি দেখা যাবে ও 25 ডিগ্রি সেন্সই করতে পারতেছে না, 25 ডিগ্রি থেকে 20 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে, ও মনে করতেছে যে 27 ডিগ্রি আছে। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপর কি বলা আছে দেখেন, এটা কমপ্লেক্সিটি, সিস্টেমটা কমপ্লেক্স, যত বেশি ইকুইপমেন্ট ইউজ করা হবে কমপ্লেক্স হবে, এটা স্বাভাবিক। তারপর কী বলছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন কনসার্ন কি ডিসপোজাল ইজ নেসেসারি। আচ্ছা, এইখানে হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ধরেন আমাদের এখন ওয়ার্ল্ডে কিন্তু ওই ইলেকট্রনিক ডাস্ট নিয়ে কিন্তু অনেক বেশি মানুষ কনসার্ন হয়ে গেছে, যে আমরা এত মোবাইল ফোন ইউজ করতেছি, প্রতিটা ফোনের মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে কী আছে, লিথিয়াম আছে, অনেক কিছু আপনার ম্যাটেরিয়াল আছে। এই ম্যাটেরিয়ালগুলো কোথায় আমরা হচ্ছে ফেলবো? এগুলো কি কম জিনিস, প্রচুর জিনিস আছে, অনেক অসংখ্য জিনিস আমাদের কাছে আছে। তো এই জিনিসগুলো তো হচ্ছে ওয়েস্টগুলোতে হ্যান্ডেল করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। তাছাড়া তো মানে কি বলবো, দুনিয়া তো হচ্ছে আপনার ডাস্টে পড়ে যাবে, আর এইসব ডাস্ট তো হচ্ছে পরে রেডিয়েশন ছড়াবে, তারপর গাছ ইয়াটা এগুলো মরে যাবে। তো এগুলো একটা প্রবলেম আছে। হ্যাঁ আসেন, লেট করেছেন কেন? এরকম কিছু হচ্ছে প্রবলেম আছে। তো এখন যদি আপনি অ্যাপ্লিকেশন দেখেন, তো কন্ট্রোল সিস্টেমটা কোথায় ইউজ করা হয় দেখেন, কোথায় বলা আছে ট্রান্সপোর্টেশন কন্ট্রোল সিস্টেম ইজ ইউজড ইন ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। এখন বুঝতে পারছেন, দেখেন এখন আপনার কাছে রিয়েল লাইফ কিছু হচ্ছে আপনার সিনারিও দেখতে পাবেন কন্ট্রোল সিস্টেম নিয়ে। কীরকম দেখেন, কোথায় ইউজ করা হয় কন্ট্রোল সিস্টেমকে, এখানে বলা আছে হচ্ছে কোথায় গেল, এই যে ট্রান্সপোর্টেশন কোথায় ইউজ করা হয়। ট্রান্সপোর্টেশন মানে ট্রাফিক কন্ট্রোলে ইউজ করা হয়। ট্রাফিক কন্ট্রোলে কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয় না, যে ট্রাফিক লাইট আগে কীভাবে জ্বলতো, আগে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনার সিগন্যাল দিত, গ্রিন, তারপর হচ্ছে ইয়েলো। তো এইটাতে একটা প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? ধরেন আপনি প্রতিটা রাস্তায় সবসময় সেম পরিমাণ যানবাহন থাকবে এমন তো কোনো কথা না, কোনো রুটে হচ্ছে বেশি থাকে, কোনো রুটে কম থাকে। এই জিনিসগুলো আগেও মেজার করতে পারতো না। তখন সে কী করতো, একটা টাইমিং সেট করে দেওয়া ছিল যে এই রাস্তাটা 30 সেকেন্ড, ওইটা 1 মিনিট, ওইটা এভাবে খোলা থাকবে, তাই না? তো তখন এই প্রবলেমগুলো ছিল, ওই জন্য আস্তে আস্তে আমাদের সিস্টেমটাই উঠে গেছে, আমাদের ওই এটা উঠে গেছিলো সিস্টেমটা, এখন আর ওইভাবে নেই। না থেকে কী হয়েছে এখন, এখন ধরেন আপনার বিভিন্ন রকম ইমেজ প্রসেসিং আসছে। তো ইমেজ প্রসেসিং কী করে, ওই এআই দিয়ে কন্ট্রোল করে দেখে যে হচ্ছে কোন রাস্তায় হচ্ছে আপনার কীরকম ট্রাফিক, যে রাস্তায় ট্রাফিক বেশি সেটা বেশি ওপেন রাখে, যেটা কম ট্রাফিক সেটা কম রাখে। তো এটা কন্ট্রোল সিস্টেমের একটা খুব ভালো এক্সাম্পল। আর একটা দেখেন কী আছে, মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, এক্সরে, এই যে মেডিকেল সেক্টরে কী ইউজ করা হয়, মেডিকেল সেক্টরে আপনার অনেক কিছু ইউজ করা হয়। যেমন ধরেন যে এক্সরে মেশিন, গ্লুকোজ মনিটরিং সিস্টেম। এই এক্সরে এখন তো আপনার যখন আপনাকে এক্সরে করলেন দেখবেন যে হচ্ছে ধরেন হাতে কোনো ফ্র্যাকচার বা কিছু আছে কি না আপনি কীভাবে বুঝতে পারবেন, আপনার ওই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে দেখবেন যে এক্সরে প্লেটের মধ্যেও ডিটেক্ট করে দিচ্ছে যে কোথায় আপনার ফ্র্যাকচার আছে, কোথায় কী আছে, এগুলো ডিটেক্ট করে দিচ্ছে। কীভাবে? কারণ হচ্ছে ওর মধ্যে আপনার যে বডি স্ট্রাকচার বা আপনার যে স্কেলেটনের যে হচ্ছে পার্টগুলো সবগুলো ওকে ইনপুট দেওয়া আছে যে কোন পার্ট কী রকম। এখন হাতের এক্সরে করলে হাতের মধ্যে কোনো ফ্র্যাকচার থাকলে ও দেখাই দিতে পারতেছে, নিজে নিজে দেখাই দিচ্ছে। তারপরে যে ধরেন কী বলা আছে এখানে দেখেন, গ্লুকোজ মনিটরিং সিস্টেম। গ্লুকোজ মনিটরিং সিস্টেম কীভাবে কাজ করে, এটার মধ্যে একটা কন্ট্রোল সিস্টেমের বড় একটা ভূমিকা আছে। আমরা যে ব্লাড গ্লুকোজ মেজার করি, এটা তো দেখেন এগুলোর প্রাইস কত, এগুলোর প্রাইস কি খুব বেশি কিন্তু প্রাইস না। ধরেন আপনার 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, ইভেন 2000 টাকা হইলে খুব ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়, 2000 টাকা হইলে। তো দেখেন এই একটা 2000 টাকা একটা ডিভাইস, এটা মানে ধরেন একটা কোনো একটা জিনিসের প্রাইস আপনি কখন বলবেন যে অনেক বেশি,
ধরেন এখন যদি আমাদের ধরেন সবজি যদি বলে যে গাজরের কেজি হচ্ছে 2000 টাকা, তাহলে আমাদের কাছে অবাক লাগবে। আবার যদি বলি অনেক ফিচার সম্পর্কে একটা মোবাইল, এটার দাম 2000 টাকা, আপনি বলবেন যে এত কম, তার মানে কি 2000 টাকা কম? এটা এই পারপাসে 2000 টাকা কম। হ্যাঁ, তো ওইরকমভাবে যদি চিন্তা করি তাহলে ওই গ্লুকোজ মনিটরিং সিস্টেমগুলোর কিন্তু প্রাইস সত্যি কম। কেন কম? কারণ ওর মধ্যে মেকানিজমও কম, ঠিক আছে? ওই ছোট কয়েকটা জিনিস কন্ট্রোল সিস্টেমের ইউজ করে ও হচ্ছে আপনাকে রিডিং দিচ্ছে। কি রিডিং দেয়? ওর মধ্যে তো আপনার একটা স্ট্রিপ ইউজ করতে হয়। গ্লুকোজ মনিটরিং সিস্টেম একটা স্ট্রিপ থাকে, এই স্ট্রিপের মধ্যে থাকে হচ্ছে আপনার কেমিক্যাল। এই স্ট্রিপগুলো কিন্তু আপনার ব্যবহারের সিস্টেম আছে, ধরেন আপনার একবার হয়তো বা ওপেন করার পর আপনি 3 মাস 4 মাসের বেশি ইউজ করতে পারবেন না। মানুষ ইউজ করে, কিন্তু কোম্পানি ক্লেম করে 4 মাস ইউজ করা যাবে না। কারণ কি? কারণ ওটার মধ্যে যে কেমিক্যালটা আছে স্ট্রিপে, ওই কেমিক্যালটা 4 মাস পর্যন্ত মানে বাতাসের সংস্পর্শে আসলেও ঠিক থাকে, তারপরে ওটা আপনার ঠিক থাকে না। তো দেখেন কি হয়, এই স্ট্রিপের মধ্যে এইখানে হচ্ছে একটা কেমিক্যাল দেওয়া থাকে। এই কেমিক্যালের সাথে এখানে কানেকশন আছে, কি ভিতরে ইন্টারনালি কানেকশন আছে। তো এটা যখন আপনি একটা মনিটরের মধ্যে ইনসার্ট করবেন, এই মনিটরে এখানে একটি ডিসপ্লে আছে, এখানে লেখা হবে 7.4 লেখা হবে মনিটর। এটা কি করে? এইটাতে যখন আপনি এখানে ব্লাড দিলেন, হ্যাঁ এখানে যখন আপনি ব্লাড দিলেন তখন কি হয়? তখন এই যে এখানে একটা কেমিক্যাল দেওয়া আছে, এই কেমিক্যালের সাথে ব্লাডের মধ্যে যে ব্লাডের যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়। কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে এখানে একটা ভোল্টেজ জেনারেট করে। এটা অবশ্যই এটা খুবই সামান্য ভোল্টেজ, এটা এরকম ভোল্টেজ না যে ব্লাড দিয়ে আমি লাইট চালাবো, সেই জিনিসটা খুবই একটা সামান্য একটা ভোল্টেজ জেনারেট করে। এই ভোল্টেজটা যায় হচ্ছে আপনার এই এখানে একটা সিস্টেম আছে মেশিনের মধ্যে, কন্ট্রোল সিস্টেম, এই সিস্টেমের মধ্যে ভোল্টেজটা যায়। তো এই যে সিস্টেমের মধ্যে কন্ট্রোল সিস্টেমটা আছে, ওকে এই জিনিসটা শিখিয়ে দেওয়া হয়েছে যে কত ভোল্টেজের মানে কি, কতটুকু হচ্ছে কি যদি ভোল্টেজ বা কারেন্ট আসে তার মানে আমার কতটুকু ডায়াবেটিক, এই জিনিসটা ওকে শিখিয়ে দেওয়া আছে। তো ও করে কি এখানে যে কারেন্ট বা ভোল্টেজটা যেটা জেনারেট হয় সেটা ও মেজার করে ওইটা অনুপাতে সে হচ্ছে এই যে রিডটা দেয় 7.4। তাহলে কি দেখেন মেডিকেল সেক্টরে দেখেন কন্ট্রোল সিস্টেমের ভূমিকাটা কত বেশি। মেডিকেল সেক্টরে খুব সুন্দর করে আমরা এগুলো ইউজ করতে পারতেছি। এখন এক্সরে করে ডাক্তারের চোখও হচ্ছে ইয়া হতে পারে যে কোনো ফ্র্যাকচার বা কিছু খুঁজে নাও পাইতে পারে, কিন্তু মেশিন আপনাকে খুঁজে দেবে। তারপর আমরা বাসায় বসে অল্প খরচে আমরা ডায়াবেটিক টেস্ট করতেছি। ইভেন এই ডায়াবেটিক টেস্ট করাটা বাসায় খুব বেশি জরুরি, কখন কমে যায় কখন বেড়ে যায় এটা খুব বেশি জরুরি। এখন অদম কিন্তু কস্টলিও না, আপনি বাসায় বসে 15 টাকা হয়তো বা খরচ করে আপনি একবার টেস্ট করতে পারতেছেন। তো দেখেন এটা একটা কন্ট্রোল সিস্টেমের কি বলবো এক্সাম্পল। তারপর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এগুলো তো আপনারা খুব ভালোভাবে জানেন যে এই ম্যানুফ্যাকচারিং প্রসেস, ডেলিভারি সিস্টেম, ফ্যাক্টরি ডেলিভারি সিস্টেম, এগুলো হচ্ছে কতটা ইম্পর্টেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম একটু গড়বড় পেলে আপনাদের সব কিছুই গড়বড় হয়ে যাবে। কীরকম কোনো একটা ধরেন যে এয়ার কন্ডিশনের যে আপনার সিস্টেমে যে আউটার বডিটা, এই বডিটা যদি একটু গড়বড় হয়, কোথায় স্ক্রু লাগবে না লাগবে একটু যদি সরে যদি আপনার হোলগুলো ক্রিয়েট করা হয় তখন কেমন হয়ে যাবে? এই কন্ট্রোল সিস্টেমের কারণে দেখেন 1000টা বানাইলে 1000টা কমই হচ্ছে, কোনো রকম ডিফেক্ট থাকতেছে না। তারপর কি আছে, এই যে রোবোটিক্স আছে, রোবোটিক্সে কী করে, রোবট হচ্ছে আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয়, পারপাস আলাদা আছে, এক এক পারপাসের রোবট এক এক রকম। এখন রোবট দিয়ে মেডিকেল সেক্টরে রোবট দিয়ে হচ্ছে আপনার কি বলে বাইপাস সার্জারিও করাতে যাচ্ছে, যে একই তাড়াতাড়ি একরকম ইয়ে হয়। রোবট দিয়ে করতে কতটা কনফিডেন্ট যে রোবট দিয়ে করাইলে কোনো প্রবলেম হবে না। ও কী করবে, ওই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে সব কিছু দেখে টেকে নিজেই হচ্ছে 100% একুরেটলি কাজ করবে। দেখেন মানুষ কতটা কনফিডেন্ট হয়ে যাচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেমের উপর। তারপর কি আছে, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যেমন কি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, রিনিউয়েবল এনার্জি সিস্টেম, এগ্রিকালচার, ক্লাইমেট কন্ট্রোল অ্যান্ড এয়ার কন্ডিশন, এয়ার কন্ট্রোল সিস্টেম, এগুলোতেও কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়। আর লাস্ট ওয়ান কি আছে, পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেম, যেমন এনার্জি স্টোরেজ, তারপরে স্মার্ট গ্রিড। এগুলো তো আপনারা হয়তো অনেকে জানেন। স্মার্ট গ্রিড আপনার একই সাথে গ্রিডের সাথে আপনার সোলার সিস্টেমও কানেক্টেড আছে, সাথে হচ্ছে আমার যে ধরেন ঘোড়াশালের পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার সিস্টেম সেটাও কানেক্টেড আছে, আবার উইন্ড পাওয়ারও কানেক্টেড আছে। একসাথে সব কিছুই হচ্ছে আপনার কানেক্টেড আছে। রিনিউয়েবল এনার্জি বলেন আর হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি বলেন, সব কিছু একসাথে
কোলাবরেট করে কাজ করতেছে। এটা কিভাবে পসিবল হচ্ছে? এটা মেইনলি পসিবল হচ্ছে আপনার এই কন্ট্রোল সিস্টেমের আবির্ভাবের জন্যই। তো দেখেন কন্ট্রোল সিস্টেমে দুই রকম হচ্ছে আপনার জিনিস আছে। একটা কি কন্ট্রোল সিস্টেম দুই রকম হয়, টাইপস অফ কন্ট্রোল সিস্টেম হচ্ছে টু টাইপস। এটা দেখেন টাইপস অফ কন্ট্রোল সিস্টেম। ফার্স্ট ওয়ান ইজ কি দেখেন কন্ট্রোল সিস্টেম দুই রকম, একটা হচ্ছে ওপেন লুপ ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কোনটা, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কোনটা, সেটা আমরা দেখব। তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখব। আচ্ছা, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমটা আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। দেখেন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে কিরকম থাকে, যদি ব্লক দিয়ে আমরা বুঝাই, বুঝতে পারছেন দুই রকম আপনার কন্ট্রোল সিস্টেম, একটা ওপেন লুপ আর একটা ক্লোজ লুপ। এখন যদি ব্লক দিয়ে বুঝাই কিরকম থাকে, আমাকে একটা ইনপুট সিগন্যাল থাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমে। ইনপুট তারপর কি থাকে, কন্ট্রোলার, কন্ট্রোল প্রসেস। আমরা একটা এক্সাম্পলে রান মানে স্টে করি, তাহলে আমাদের আরো সুবিধা হবে জিনিসটা বুঝতে। কীরকম, এয়ার কন্ডিশনে আমরা ইনপুট দিছি, কি ইনপুট দিছি, 25 ডিগ্রি সেলসিয়াস। কন্ট্রোলারে সিগন্যালটা গেছে, ঠিক আছে। সিগন্যালটা গিয়ে আমরা রিমোট দিয়েছি, ইনফ্রারেড সিগন্যাল দিছি, ও রিসিভ করছে, রিসিভ করে ওইটাকে ডিজিটালাইজ করছে, করে কি করছে, এই কন্ট্রোল প্রসেসে দিছে। এই কন্ট্রোল প্রসেসের কাজ কি, এই কন্ট্রোল প্রসেস করবে কি, কন্ট্রোল প্রসেস হচ্ছে ও কিন্তু আপনার ওই রিমোটের সিগন্যাল বোঝে না, রিমোটের সিগন্যাল বোঝে হচ্ছে কন্ট্রোলার রিমোটের সিগন্যাল নিচ্ছে, রিসিভ করছে, করার পরে কন্ট্রোল প্রসেস দিচ্ছে। আর কন্ট্রোল প্রসেস চিন্তা করবে যে এই যে 25 ডিগ্রি সেলসিয়াস যে সেট করছে, এই 25 ডিগ্রিটা মেনটেন করার জন্য কি করতে হবে, এই জিনিসটা আপনার কাজ করবে হচ্ছে কন্ট্রোল প্রসেস, ঠিক আছে। তো একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম চারটা ব্লকের উপর মেইনলি বিল্ড করা হয়। একটা ইনপুট থাকে, একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোল প্রসেস থাকে, আউটপুট থাকে। আপনারা চিন্তা করে দেখেন, এইভাবে চিন্তা করেন যে কি আছে, একটা ইনপুট দেব, একটা আউটপুট দেব। একটা এয়ার কন্ডিশন চিন্তা করেন, যে এয়ার কন্ডিশন ইনপুট দিছি কি, ইনপুট দিছি হচ্ছে টেম্পারেচার সেট করছি, আউটপুট পাচ্ছি হচ্ছে আমি কুলিং। এইটার মাঝখানে কি আছে, এটা কিভাবে কাজ করতেছে, একটা হচ্ছে কন্ট্রোলার আছে, আর একটা কন্ট্রোলার আছে, আর একটা হচ্ছে কন্ট্রোল প্রসেসর আছে। কন্ট্রোলার কি করবে, কন্ট্রোল প্রসেসরের মাধ্যমে জিনিসটাকে রান করবে। এখন কম্প্রেসরকে রান করার জন্য কি দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। আমাদের আগের যে কম্প্রেসরগুলো ছিল, এগুলো হচ্ছে দুইটা মুডে কাজ করতে পারে, অন না হলে অফ। এখন যে আমাদের ইনভার্টার কম্প্রেসরগুলো চলে, এগুলো কি করা যায়, স্পিড কন্ট্রোল করা যায়। এই কম্প্রেসরগুলো স্পিড কন্ট্রোল করা যায় ইনভার্টারগুলো। তো ধরেন আপনি যদি এরকম করে চিন্তা করেন যে রুমে রুমের টেম্পারেচার আপনার 35 ডিগ্রি সেলসিয়াস, আপনি এয়ার কন্ডিশন অন করছেন, তখন কি হবে, আপনি এয়ার কন্ডিশন 25 ডিগ্রি সেলসিয়াস সেট করছেন। আস্তে 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 টাইম কমতে 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 এইভাবে আসবে, তাই না, 25 ডিগ্রিতে আসবে। তো এইটার নাম হতে হবে, কারণ এয়ার কন্ডিশন চলছে, ঠিক আছে। তো দেখেন এই 25-এ এসে আর কেন কমলো না, সেট করা আছে, তো সে কি করতেছে, সে 25 ডিগ্রিটা মেইনটেইন করতেছে। তো দেখেন
আমাদের আগের কম্প্রেসরগুলো করতো কি ঠিক আছে, কি রকম মানে কি 25-এ আসতো বা 25-এ আসতো না, 25 সেট করা যেত আর 24-এ যাইতো, 24-এ কম্প্রেসরটা অফ করে দিত। আবার টেম্পারেচার বাড়তে বাড়তে যখন আবার 25, 25.5, 26-এ উঠতো আবার অন করে দিত, আবার 24-এ উঠতো আবার অন করে দিত। কিন্তু এখন যে ইনভার্টার কি করে কি এটা বাদ দিয়ে আপনার হচ্ছে কিভাবে মেনটেন করতে পারে, কারণ ও কম্প্রেসরকে অফ করে না, ও কম্প্রেসরের রোটেশন স্পিডটা কন্ট্রোল করে। যখন এই পজিশনে আসে তখন খুবই স্লো হয়ে যায়, অল্প কারেন্ট, অল্প হচ্ছে ভোল্টেজ থাকে, তাতে অল্প পরিমাণ হচ্ছে পাওয়ার কনজিউম করে, অল্প পরিমাণ পাওয়ার কনজিউম করে আস্তে আস্তে তখন হচ্ছে কুলিংটা অল্প দেয়। ধীরে ধীরে যদি দেখে যে হচ্ছে না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আরও একটু স্পিড বাড়ায়, তাহলে হয় কি ওই যে একটা কন্টিনিউয়াস লাইন মেনটেন করা হয়। তাতে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে ক্লোজ লুপের উদাহরণ। কিন্তু এইটা দেখেন আপনার ইনপুট দিচ্ছেন, কন্ট্রোলার কি করছে ওই জিনিসটাকে রিড করে কন্ট্রোল প্রসেসে পাঠিয়ে দিচ্ছে যে কম্প্রেসরকে তুমি অন করে দাও। ঠিক আছে, এটা যদি হয় তখন এখানে কি হবে না, এখানে টেম্পারেচার নামবে আর উঠবে না, কারণ এই শুধু বলছে তো অন করে দাও, অন আসতে এখন কি হচ্ছে সেটা কোনো কিছু নাই। ওই জন্য এই প্রসেসটা এয়ার কন্ডিশনে ইউজ করা হয় না। এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের একটা টাইপস, সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমও অনেক জায়গায় ইউজ করা হয়, আবার এইটার যে সমস্যাগুলো এগুলো রিমুভ করার জন্য ইউজ করা হয় কি ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের ডিসক্রিপশন আমরা আরও ভালো করে নেক্সট ক্লাসে বলবো। আর যে প্রথমে যে গল্পগুলো করছি এগুলো হচ্ছে একদম বেসিক ইন্ট্রোডাকশন, যে কন্ট্রোল সিস্টেমটা কেন কাজ করা হয়, কিভাবে কাজ করে, বা এটা আমরা কেন পড়বো, এইটা তো অন্তত বুঝতে পারছেন যে জিনিসটা ইম্পর্টেন্ট। এখন অটোমেশনের যুগে এই জিনিসটা আমরা সবাই ইউজ করি কিন্তু ফিল করি না। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের ক্লাসের কন্টেন্টের, আজকের ক্লাস করেন এই পর্যন্তই। নেক্সট দিন আমরা ওপেন লুপ ক্লোজ লুপের ডিসক্রিপশন করবো, সাথে